ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস 11-এর অর্গানিক শুরু হবে। অর্থাৎ তোমরা যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলে, তোমরা বারবার কমেন্ট করছিলে, সেই বহু প্রতীক্ষিত অর্গানিক আজ থেকে শুরু হচ্ছে। আজ অর্গানিকের প্রথম ক্লাস। দেখো, অর্গানিক ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই। যারা আমার চ্যানেলে অনেক দিন আগের থেকে জুড়ে আছো, অনেক দিন ফলো করছো, সাবস্ক্রাইবার অলরেডি তোমরা রয়েছো, তারা অলরেডি হয়তো জানো, আমি কোথাও হয়তো বলেছি তোমাদেরকে। আর যারা নতুন আছো তাদের জন্যও আমি এটা বলে দিতে চাই, আগে একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখো, অর্গানিকটা নর্মালি কি হয়, নর্মালি অনেক স্টুডেন্টেরই আমি দেখেছি জটিল লাগে, কিন্তু আমার চ্যানেলে অর্গানিকটা তোমাদের সবচেয়ে সহজ লাগবে এবং সবচেয়ে মজাদার লাগবে। তাহলে অর্গানিকটা ভালো করে করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অর্গানিকের যে গুরুত্বটা, এটা দেখো ক্লাস 11-এ অর্গানিকটা শেখার জন্য যা যা দরকার, মানে অর্গানিকটা শেখার যে বিষয়টা, সেটা পুরো ক্লাস 11-এ আছে। আর ক্লাস 12-এ গিয়ে কিন্তু আর শেখার জিনিস কিছু নেই। ক্লাস 12-এ গিয়ে এই 11-এ যেটা শিখলে সেইটার প্রয়োগ হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ক্লাস 12-এর প্রায় অর্ধেকটা সিলেবাস দেখবে অর্গানিক আছে। অর্থাৎ 11-এর অর্গানিক যদি কারো দুর্বল থাকে, যদি কেউ ভালো করে না করে থাকো, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমি দেখেছি অর্গানিকে বেশি ফাঁকি দিয়ে ফেলে। অর্থাৎ ভালো করে হয়তো বুঝতেও পারে না, তাদেরও খুব একটা দোষ নেই, তারাও হয়তো খুব একটা ভালো করে বুঝতে পারে না, যে কারণে করতে পারে না। তো যাই হোক, তারা 12-এ গিয়ে কিন্তু খুব সমস্যায় পড়ে কেমিস্ট্রিতে, কারণ অর্ধেকটা প্রায় দেখবে 70 নম্বরের তোমাদের যে পরীক্ষাটা হয় এখন, তো তার মধ্যে দেখবে প্রায় 30 নম্বরের অর্গানিক আসছে, প্রায় মানে মোটামুটি অর্ধেক নাম্বারের বলতে পারো অর্গানিক আছে। অর্থাৎ অর্গানিক যদি 11-এ ভালো করে না করো, তাহলে 12-এ গিয়ে অর্গানিক তো কিছুই করতে পারবে না, সবগুলোই জটিল লাগবে, কিছু করার নেই। আর 12-এর অর্গানিক যদি না করে থাকো, তাহলে অর্ধেকটা সিলেবাস তুমি ছেড়েই দিলে, মানে পরীক্ষাতে অর্ধেক নাম্বার তোমার ছাড়াই থাকলো। তার মানে বুঝতে পারছো অর্গানিকটা কতটা গুরুত্বপূর্ণ এইচএস এর ক্ষেত্রে। এই কারণে 11-এর অর্গানিকটা সবাই খুব ভালোভাবে শিখে নেবে, এবং এই চ্যানেলে তোমাদেরকে তো বলছি সবচেয়ে বেশি সহজ লাগবে অর্গানিকটা, এবং সবচেয়ে বেশি মজাদার লাগবে। এবং তোমরা দেখবে লক্ষ্য করে যে অর্গানিকটাতে তোমাদের এক নাম্বারও মিস যাবে না। এতটাই মজাদার আর এতটাই সহজ লাগবে। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে যে অর্গানিকে দেওয়া হবে, সেই ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নেবে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে এবং শেষ পর্যন্ত দেখবে। কারণ শেষ পর্যন্ত যদি না দেখো, তাহলে শেষ দিকে যেটা থাকবে, পরে যখন পরের ক্লাসটা হবে, তখনও হতে পারে যে ওই প্রথম ক্লাসটার শেষ দিকের পার্টটার থেকে কিছুটা অ্যাপ্লাই হচ্ছে। কারণ 11-এ টোটাল কিন্তু শেখার বিষয় আছে। আমি আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই বিষয়গুলো আগে বলে রাখলে কি হয়, তোমাদের সুবিধা হবে। সেই কারণে আগেই বলে রাখছি, প্রত্যেকটা অর্গানিকের ক্লাস দেখবে এবং পুরো ক্লাসটা দেখবে। একবারে যদি পুরোটা দেখতে নাও পারো, বারে বারে দেখে নেবে, কখনো হয়তো 10 মিনিট দেখলে, পরে আরও কখনো 10 মিনিট 20 মিনিট দেখে নিলে, যখন সময় পাবে। যদি ক্লাসগুলো সব ফলো করো, তাহলে অর্গানিক আমি নিশ্চিত যে তোমাদের সবচেয়ে বেশি সহজ লাগবে এবং এক নাম্বারও মিস যাবে না। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাস 11-এর অর্গানিকের যেটা প্রথম চ্যাপ্টার, সেটা আছে দেখবে জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং তাদের নামকরণ, শ্রেণী বিভাগ, এই সমস্ত বিষয়গুলো আছে। ফার্স্ট যে চ্যাপ্টারটা অর্গানিকের, সেটাই শুরু হবে। এবং যত চ্যাপ্টারটা আগিয়ে যাবে, তত দেখবে ইন্টারেস্টিং হচ্ছে বেশি। ঠিক আছে, একটা সময় এমন আসবে যে এত ইন্টারেস্ট লাগবে যে অর্গানিকের স্ট্রাকচারগুলো, মানে তোমরা এত বেশি আঁকবে, তখন বাড়ির লোকেই হঠাৎ করে বলবে যে কি ব্যাপার, এরকম শুধু ছবি আঁকছিস, এরকমও মনে হতে পারে কখনো কখনো। যাই হোক, মানে যারা না বুঝবে আর কি, যারা জানে অলরেডি তারা বুঝতে পারবে। দেখো, প্রথমে যেটা বলছি যে অর্গানিক যেটা শুরু হচ্ছে, দেখো অর্গানিকের আমাদের মূল ধারণাটা আগে নিতে হবে যে অর্গানিক বিষয়টা কি। তাহলে দেখো, যেগুলো হচ্ছে কার্বন ঘটিত যৌগ, কার্বন ঘটিত যৌগ, অর্থাৎ কার্বনের যে যৌগগুলো, অর্থাৎ কার্বন মৌলটা থাকবে, সেই যৌগগুলোকে আমরা মোটামুটি জৈব যৌগ বলছি, বা ইংরেজিতে বললে অর্গানিক কম্পাউন্ড। অর্থাৎ কার্বন গঠিত যৌগগুলোই হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড। এবং এর যেটা সংখ্যা, এর সংখ্যাটা মোটামুটি তুমি ধরে রাখতে পারো 20 লক্ষ, 20 লক্ষেরও অধিক হয়ে গেছে বর্তমানে। এবং প্রতিদিন এই জৈব যৌগ, নতুন নতুন কিছু জৈব যৌগ আবিষ্কারও হচ্ছে, মানে এই সংখ্যাটা ধীরে ধীরে বৃদ্ধিই পাচ্ছে। তো যাই হোক, 20 লক্ষ অলরেডি হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কত বিশাল সংখ্যক যৌগ রয়েছে, যেগুলোকে জৈব যৌগ বলা হচ্ছে। এবং এদের যে রসায়নটা, এটাকেই বলা হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। মানে কার্বন ঘটিত যৌগগুলোর যে কেমিস্ট্রিটা, সেটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এখানে মজার জিনিস বলে রাখি, এই যে কার্বন ঘটিত যৌগ অর্থাৎ অর্গানিক যৌগ, এগুলো তো 20 লক্ষ। যেটা পর্যায় সারণীতে আরো যে সমস্ত মৌলগুলো আছে না, মানে ধরো কার্বন ছাড়াও তো অনেকেই আছে, যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন বা সোডিয়াম, পটাশিয়াম, মেটালগুলো, আয়রন। তো বাকি সবার যে যৌগগুলো, তাদেরকে যদি মিলিয়ে নাও, তাও কিন্তু কার্বনের একার যৌগের সংখ্যা বেশি। ঠিক আছে, মানে
এত যৌগ বাকি সবার মিলিতভাবেও হবে না। তাহলে জৈব যৌগের সংখ্যা এতটাই বেশি। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টাডি করতে হবে না। ওদের খুব সুন্দরভাবে স্পেসিফিকেশন করা আছে, এক একটা আলাদা আলাদা গ্রুপ করা আছে, শ্রেণী করা আছে। জাস্ট একটা একটা গ্রুপের হয়তো স্টাডি করতে হবে, এবং সেটা খুব মজাদার হবে, চিন্তার কিছু নেই। তোমাদেরকে তো বললাম এই চ্যানেলটাতে জুড়ে থাকো, পুরো কেমিস্ট্রিটাই খুব মজাদার লাগবে। যাই হোক, দেখো কার্বন গঠিত যৌগ অর্থাৎ জৈব যৌগ যেগুলো, এগুলোর সংখ্যা এত বেশি কেন হলো তাহলে? বাকিদের যে পর্যায় সারণে আরো যে মৌলগুলো রয়েছে তাদের সংখ্যা এত কম, অথচ কার্বন গঠিত জৈব যৌগের সংখ্যা যে অনেক বেশি, এটার কারণটা কি? না, এর মূলত দুটো কারণ আছে। কারণ যদি আমরা দেখাতে চাই তাহলে দুটো পাবো। একটা হলো ক্যাটিনেশন ধর্ম। কার্বনের যেটা ক্যাটিনেশন ধর্ম, অলরেডি তোমরা অনেকে শুনে থাকবে নামটা, আর কেউ কেউ জানো বিষয়টা ভালোভাবে। আমি বলে দেবো আরেকবার, যদিও ক্যাটিনেশন ধর্ম একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে সমাবয়বতা ধর্ম অর্থাৎ আইসোমেরিজম, যেটা বলা হচ্ছে আইসোমেরিজমটা একটা কারণ। তো দুটোই একটু হালকা করে বলে দিচ্ছি। দেখো, ক্যাটিনেশন ধর্ম, এটা হয়তো আগের ক্লাসগুলোতেই পেয়েছো তোমরা। ক্যাটিনেশন ধর্ম কথাটার অর্থ কি না, কার্বন পরমাণুগুলো কি করতে পারে, নিজেদের মধ্যে পরপর যুক্ত হয়ে এরকম চেইন তৈরি করতে পারে, ঠিক আছে? এবং এই চেইনটা এরকম পরপর একটা সরলরেখা বরাবরও হতে পারে, মানে একই লাইনে হতে পারে, অথবা এরকম শাখা ব্রাঞ্চও বেরোতে পারে, ঠিক আছে? আবার এটার থেকে ব্রাঞ্চ বেরোতে পারে, এইরকম ভাবে পরপর যুক্ত হতে পারে। তাহলে কার্বন পরমাণুগুলো যদি নিজেদের মধ্যে এরকম যুক্ত হয়, তাহলে প্রচুর এই ধরনের যৌগ গঠন করতে পারবে। যেমন একটা কার্বন পরমাণু দিয়ে এক ধরনের যৌগ হতে পারে, যখন দুটো কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে যাবে তখন আরেকটা আলাদা যৌগ তৈরি হবে। এর সাথে আরো হাইড্রোজেন টাইড্রোজেন থাকবে, কিন্তু এখন মোটামুটি দেখাচ্ছি। যদি তিনটে কার্বন পরমাণু পরপর যুক্ত থাকে তাহলে সেটাতে আলাদা যৌগ তৈরি হবে, ঠিক আছে? যেমন একটা কার্বন দিয়ে কি হয়, মিথেন হয়, দুটো কার্বন দিয়ে কি হয়, ইথেন হয়। এগুলো মানে এই জৈব যৌগতে দেখবে খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারগুলো করে দিচ্ছ। এখনো পর্যন্ত তোমাদের দেখবে জৈব যৌগের যে স্ট্রাকচারগুলো, সেগুলো দেখবে খুব জটিল মনে হয়, যে এগুলো মনে রাখা খুব মুশকিল ব্যাপার। কিন্তু এরপরে কি হবে জানো তো, যখন জৈব যৌগটা হবে তোমরা দেখতে পাবে যে এর থেকে অনেক বড় বড় স্ট্রাকচার তোমরা নিজেরাই বানিয়ে দিচ্ছ, মানে নিজেদের খুশিভাবে তোমরা বানাতে পারছো, এবং তার নামটাও তোমরা দিতে পারছো, অর্থাৎ তার নামটাও তোমরা নিজেরাই দিবে যে এটার নাম হবে এটা, এবং দেখবে যে সেটাই সঠিক নাম, ঠিক আছে? কত বড় বড় স্ট্রাকচার সম্ভব দেখবে, এবং সেগুলো তোমরা নিজে রাখবে যে স্যার আরেকটু যদি বাড়ি দেওয়া হয় তাহলে কেমন হবে, এরকম হবে, তাহলে এর নাম এটা হবে, মানে তোমরা নিজেরাই বলে দিতে পারবে। যেটা তোমাদের ভীতি আছে যে জৈব যৌগের যে সংকেতগুলো এত বড় বড়, সেই ভীতিটা একদম চলে যাবে, চিন্তার কিছু নেই। এখনই সেটা নয়, কয়েকটা ক্লাসের মধ্যেই সেটা শুরু হবে, দেখবে কয়েকটা ক্লাসের মধ্যেই চলে যাবে। তা এখন জাস্ট শুধু দেখে রাখো। তাহলে তিনটে কার্বন দিয়ে যখন জৈব যৌগ হচ্ছে তখন তার নাম আলাদা হয়ে যাচ্ছে। একই রকম ভাবে তিনটে কার্বন কেন, চারটে কার্বনও হতে পারে, পরপর এরকম জুড়ে যেতে পারে, তাহলে এটা একটা আলাদা যৌগ হবে। আবার চারটে কার্বন কেন, এর সাথে একটা শাখা হয়ে যেতে পারে, তাহলে এটা একটা আলাদা যৌগ হয়ে যাবে। আবার যদি এমন হয় যে এখানে আরেকটা শাখা হয়ে গেল, তাহলে এটা একটা আলাদা যৌগ হয়ে যাবে। এইভাবে জুড়ে জুড়ে প্রচুর যৌগ সম্ভব হতে পারে, ঠিক আছে? এই কারণে কার্বন পরমাণুর যে জৈব যৌগগুলো, মানে কার্বনের যে যৌগগুলো, জৈব যৌগ, এর সংখ্যা এত বেশি হয়ে যায়। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, প্রধান কারণ। আর ২ নম্বর হচ্ছে সমাবয়বতা ধর্ম। সমাবয়বতা ধর্মটা আবার কি বলছে না, সংকেতটা একই হতে পারে কিন্তু জৈব যৌগগুলো আলাদা হতে পারে, ঠিক আছে? একই সংকেত কিন্তু দুটো যৌগ বলছে আলাদা হতে পারে। যেমন ধরো C2H6O, এটা অলরেডি তোমরা উদাহরণটা জানো। এটা এই সংকেতটা দিয়ে দুটো যৌগ সম্ভব। কিরকম? একটা যৌগ হতে পারে তো C2H5 ইথাইল অ্যালকোহল OH, C2H5OH, অর্থাৎ ইথাইল গ্রুপ তার সাথে OH, ইথাইল অ্যালকোহল। দেখো এটাতে দুটো কার্বন হয়েছে, 5টা আর একটা 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে C2H6O এটা দিয়ে ইথাইল অ্যালকোহল হবে, আর ডাইমিথাইল ইথারও হবে, CH3OCH3। দুটো কার্বন, আচ্ছা হাইড্রোজেন তিনটে 6টা হাইড্রোজেন হয়েছে, আর অক্সিজেন একটা। তাহলে দেখো দুটো যৌগ পুরো আলাদা, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, এর হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই যে নামগুলো বলছি না, এগুলোই তোমরা নিজেরা বলতে পারবে এরপর পরবর্তী ক্লাসগুলো হয়ে গেলে দেখবে। তো যাই হোক, এটা তো দুটো আলাদা আলাদা যৌগ, তার সংকেত কিন্তু একই। তার মানে দেখো একটা সংকেতেই দুরকম যৌগ সম্ভব হচ্ছে। কখনো কখনো এমন হবে একটা সংকেত দিয়ে 5 রকম যৌগ হতে পারে, মানে আলাদা আলাদা ধর্মের যৌগ। এটাকেই আইসোমেরিজম বলা হয়, যখন সংকেত একই কিন্তু যৌগ দুটোর ধর্ম সম্পূর্ণভাবে আলাদা, যৌগ দুটোও সম্পূর্ণ আলাদা, এই দুটো যৌগ সম্পূর্ণ আলাদা কিন্তু সংকেত এদের একই, এটাকেই বলা হচ্ছে আইসোমেরিজম।
কিন্তু ইনঅর্গানিকে এরকম হয় না। ইনঅর্গানিকে NH3 দিয়ে শুধু অ্যামোনিয়াই হয়। NH3 মানে অ্যামোনিয়ার সাথে আরও কোনো একটা যৌগ হতে পারে, এটা সম্ভব নয়। অর্গানিকে কিন্তু C2H6O, এটা ইথাইল অ্যালকোহলও হতে পারে আর ডাইমিথাইল ইথারও হতে পারে, কিন্তু ইনঅর্গানিকে এমন হয় না। ইনঅর্গানিকে তোমার H2O যদি থাকে তার মানে এটা জলই বটে, ঠিক আছে, ওয়াটারই বটে। এই H2O দিয়ে অন্য কিছু হতে পারে না, H2O দিয়ে কেরোসিন হতে পারে না, ঠিক আছে। তার তার মানে কি ইনঅর্গানিকে এইরকম সমাবয়বতা বা আইসোমারিজম খুব একটা দেখা যায় না, কিন্তু অর্গানিকে আইসোমারিজম খুবই কমন, মানে একটা সংকেত দিয়ে 4-5টা যৌগ হয়ে যাচ্ছে, তাহলে যৌগের সংখ্যা তো বেড়ে যাবে অটোমেটিক। তাহলে এই দুটো হচ্ছে মেন কারণ, যে কারণে অর্গানিক যৌগের সংখ্যা অর্থাৎ জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়। আশা করি এত বিপুল সংখ্যক জৈব যৌগের সংখ্যার যে কারণটা, এটা তোমরা বুঝতে পেরেছো। দুটো কারণ, ক্যাটিনেশন আর সমবায়তা। চলো এরপরে নেক্সট টপিকে যাওয়া যাক। তাহলে আমরা যেটা পেলাম, দেখো যে জৈব যৌগের যেটা মূল আমাদের মৌল থাকবে সেটা হচ্ছে কার্বন, তাই তো? অর্থাৎ কার্বনটাই হচ্ছে জৈব যৌগের মূল মৌল, অর্থাৎ কার্বনটাই হচ্ছে জৈব যৌগের যে টিমটা তার ক্যাপ্টেন বলতে পারো। অর্থাৎ কার্বনই হলো অর্গানিকের মধ্যে বিরাট কোহলি, নাকি? এখন ক্যাপ্টেন তো বিরাট কোহলি আছে। যাই হোক, তাহলে এই কার্বন অর্থাৎ ক্যাপ্টেন যে আছে তার ব্যাপারে একটু ডিটেলস জানতে হবে, কারণ তার উপরে নির্ভর করছে দলটা কীরকম পারফরমেন্স করবে, অর্থাৎ সে কীরকম সিদ্ধান্ত নেবে, কীরকম ফিল্ড প্লেসমেন্ট করবে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সেই কারণে কার্বন সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে, মানে অর্গানিকটা যদি আমাদের ভালো করে জানতে হয়। তো কার্বনের যোজ্যতা কেমন সেইটা প্রথমে আমাদেরকে দেখতে হবে। প্রথমে বিজ্ঞানী কেকুলে, বিজ্ঞানীর নাম যদিও মনে রাখার দরকার নেই, বিজ্ঞানী কেকুলে ইনি বলেছিলেন যে কার্বনের 4টি যোজ্যতা, 4টি যোজ্যতা তো অলরেডি আমরা জানি। তো ইনি কি বলেছিলেন যে 4টি যোজ্যতা একই সমতলে আছে, অর্থাৎ একটা তলের উপরেই কার্বনের 4টে যোজ্যতা আছে। অর্থাৎ তাহলে কি হতো, এই কোণগুলোর মান কত আসবে? 90 ডিগ্রি আসবে। যদি একই তলে হয় প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কেকুলের এই যে ধারণাটা, অর্থাৎ কার্বনের 4টে যোজ্যতা একই তলে আছে, 4টি যোজ্যতা তো ঠিক আছে, কার্বনের যোজ্যতা 4ই হয়, কিন্তু একই তলে আছে এটা দিয়ে কিন্তু জৈব যৌগের সমস্ত ধর্ম ব্যাখ্যা করা যাচ্ছে না। তার মানে এই ধারণাটা ভুল হয়ে গেল যে 4টে একই তলে নেই। পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান ডপ এবং লাবেল, নামগুলো মনে রাখার দরকার নেই, তারা কি বললেন যে তারা একটা কল্পনা করলেন যে কার্বনের 4টি যোজ্যতা তো আছে, কিন্তু সেই 4টি যোজ্যতা একই তলে নেই, একটা চতুস্তলকীয় মডেলে আছে। চতুস্তলকীয় মডেলটা কেমন অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখবে 4 নম্বর চ্যাপ্টারে, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। চতুস্তলকীয় মডেলটা যদিও আজকেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সুবিধা হবে। এরকম চতুস্তলকীয় মডেল, অর্থাৎ এই দুটো একই তলে আছে বন্ধন, আর এটা তল থেকে উপরের দিকে উঠে আছে, আর যেটা ডটেড লাইন সেটা তল থেকে ভিতরের দিকে ঢুকে আছে। অর্থাৎ 4টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট। এটা একটু মডেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। এই দেখো, এইটা হচ্ছে আমাদের কার্বনের চতুস্তলকীয় মডেল, অর্থাৎ মাঝের যে পরমাণুটা এইটা হচ্ছে, এই যে কালোটা এইটা কার্বন পরমাণু, ঠিক আছে। এর 4টে যোজ্যতা কিরকম ভাবে আছে, দুটো একই তলে। ধরো যদি আমরা এটাকে তল হিসাবে ধরি, একটা কাগজের প্লেন কাগজ একটা যদি দিয়ে দাও এখানে কাগজের তল হিসাবে, তাহলে এই দুটোকে যদি আমরা একই তলে ধরি, তাহলে এইটা দেখো তল থেকে উপরের দিকে উঠে আছে, অর্থাৎ দর্শকের দিকে তোমাদের দিকে উঠে আছে, আর এইটা দেখো ভিতরের দিকে চলে গেছে, অর্থাৎ তোমাদের থেকে দূরে চলে গেছে, দর্শকের থেকে দূরে চলে গেছে। অর্থাৎ এইটা যদি একটা তল হয়, ঠিক আছে, এটা একটা যদি তল হয় এটা, তাহলে দুটো হচ্ছে একই তলে, আর একটা অ্যাবভ দ্য প্লেন আর একটা হবে বিলো দ্য প্লেন। বোঝা গেছে ব্যাপারটা? তুমি যে কোনো দুটোকে একই তলে ধরতে পারো, এই দুটোকেও তুমি একই তলে ধরতে পারো ঘুরিয়ে নিলে, তাহলে একটা অ্যাবভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন, যেটা দর্শকের দিকে তোমাদের দিকে আছে সেটা অ্যাবভ দ্য প্লেন, আর এটা হচ্ছে বিলো দ্য প্লেন, যে কোনোভাবে ধরতে পারো। এক্ষেত্রে ছবিটা কীরকম ভাবে আঁকা হয় না, যে দুটো একই তলে থাকে সেগুলো নর্মাল যে বন্ধন যেমন দেখানো হয় সেরকম নর্মাল বন্ধন হিসাবে দেখানো হয়, আর যেটা অ্যাবভ দ্য প্লেন আছে অর্থাৎ এরকম উঠে আছে, এখন দেখো বোর্ড থেকে এরকম আলগাভাবে তো বন্ধনটা আঁকা যাবে না, ঠিক আছে, এরকম স্পেসের মধ্যে তো আঁকা সম্ভব নয়। তার জন্য এটাকে কি করা হয়, এটাকে একটু মোটা করে দেওয়া হয়, তার মানে এটা বোঝা যায় যে এটা উঠে আছে, বোর্ডের তল থেকে উঠে আছে। আচ্ছা, আর যেটা ভিতরের দিকে সেটাও ভিতরের দিকে, ওইদিকে কুড়ে কুড়ে তো আর লেখা যাবে না, তার জন্য এটাকে কি করা হয়, ডটেড লাইন দিয়ে দেওয়া হয়, মানে এটা বোঝা যাবে যে তাহলে বোর্ডের তল থেকে ভিতরের দিকে আছে, ঠিক আছে। আর এই দুটো নর্মাল আছে, অর্থাৎ এটা বোর্ডটার যে তলে আছে সেই তলটাতে, এই যে বোর্ডটা দেখছো এই বোর্ডটার তলেই এই দুটো বন্ধন আছে, তাহলে এটা হচ্ছে চতুস্তলকীয় মডেল।
এবং এক্ষেত্রে যে কোণটা দেখো, কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রি হলে কেমন হতো, ধরো এটার সাথে এটা 90 ডিগ্রি হলে এরকম আসতো, কিন্তু এটা দেখো 90 ডিগ্রির চেয়ে বেশি, 109 ডিগ্রি 28 মিনিট। এবং প্রত্যেকের সাথে এরকম। এবং যে কোনো বন্ধনটাকে, এটার মজার ব্যাপার হচ্ছে যে কোনো বন্ধনটাকে তুমি এরকম উপরের দিকে করতে পারো, বাকিগুলো অটোমেটিক এরকম হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো বন্ধনটাকে তুমি উপরের দিকে করতে পারো, সবগুলো একই ধরনের স্ট্রাকচার আসবে। তার মানে এইটা হচ্ছে আমাদের চতুস্তলকীয় স্ট্রাকচার, অর্থাৎ মাঝে থেকে কার্বন পরমাণুটা, আর চতুস্তলকের 4টে শীর্ষের দিকে চলে যাচ্ছে ওদের যে বন্ধনগুলো, অর্থাৎ যোজ্যতাগুলো। বোঝা গেছে আশা করি কার্বনের চতুস্তলকীয় মডেল। এরপর দেখো কার্বনের চতুঃসমযোজ্যতা, অর্থাৎ কার্বনের যে 4টে যোজ্যতা, সেই 4টে যোজ্যতায় যে সমযোজ্যতা অর্থাৎ তড়িৎযোজী যে নয়, তার ব্যাখ্যাটা কি? বিজ্ঞানী লুইসের মতবাদটা এখানে রয়েছে। বিজ্ঞানী লুইস, মনে পড়ছে 4th চ্যাপ্টারে ছিল তোমাদের রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনে, লুইস বিন্দু গঠন, লুইস ডট, যেটা ইলেকট্রনগুলোকে বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বিজ্ঞানী লুইস কি বলেছিলেন, যে সেই সমস্ত মৌলগুলো তড়িৎযোজ্যতা করবে যাদের হয় যে কোনো মৌল, ধরো এম দিয়ে দিলাম, যারা হয় তড়িৎ ধনাত্মক হবে, পজিটিভ হবে, অথবা তড়িৎ ঋণাত্মক হবে। এরকম তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক, একটা ধরো এম দিলাম, একটা এন দিলাম, একজন হয়তো পজিটিভ, একজন নেগেটিভ, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যখন বন্ধন হবে তখন এরা তড়িৎযোজ্যতা করবে, কারণ যে নেগেটিভ হয়ে আছে সে পজিটিভটাকে আকর্ষণ করবে, তড়িৎযোজী বন্ধনে আকর্ষণ হবে। যেমন হচ্ছে তোমার পেয়েছিলে কি, সোডিয়াম ক্লোরাইড Na+ আর Cl- তড়িৎযোজী বন্ধন হবে, ঠিক আছে? একজন ইলেকট্রো পজিটিভ, যারা ইলেকট্রো পজিটিভ হয় পর্যায় সারণীর দেখবে একেবারে বাঁ দিকে থাকে ধাতুগুলো, সেগুলো ইলেকট্রো পজিটিভ। আর যারা ইলেকট্রো নেগেটিভ হয় সেগুলো পর্যায় সারণীর একেবারে ডান দিকে থাকে। এগুলো তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারেও বলা হয়েছে। ইলেকট্রোনেগেটিভগুলো একেবারে ডান দিকে থাকে, যেমন হচ্ছে হ্যালোজেনগুলো সব ইলেকট্রোনেগেটিভ। তাহলে হ্যালোজেনগুলোর সাথে ওই বাঁ দিকের সাথে ডান দিকেরগুলোর যখন বন্ধন হবে তখন এগুলো তড়িৎযোজী বন্ধন হয়। কিন্তু সমযোজী বন্ধন কখন হবে না, যারা দেখবে মাঝামাঝি অবস্থান করছে, অর্থাৎ যাদের মানে তড়িৎ ধর্মটা প্রায় একই রকম, যারা খুব বেশি পজিটিভও নয়, খুব বেশি নেগেটিভও নয়। যেমন পর্যায় সারণীর মাঝামাঝি যারা থাকে, যেমন কার্বনটা দেখবে 4 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে কার্বনের আমরা দেখতে পাবো বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, তাই তো? যদি আমরা কার্বনের দেখি, কার্বন হচ্ছে 6, তারপর প্রথম কক্ষে 2টো আর দ্বিতীয় কক্ষে 4টে, তাহলে লাস্টের কক্ষে কটা আছে? 4টে ইলেকট্রন। এখন এই 4টে ইলেকট্রন থাকার জন্য এই 4টে ইলেকট্রন যদি অষ্টক পূর্তি করতে যায়, তাহলে 4 থেকে 8-এ যেতে হবে, হয় 4টে ইলেকট্রন আরো নিতে হবে, অথবা এই 4টে ছেড়ে দিয়ে দ্বৈত পূর্তি করতে হবে হাইড্রোজেনের মতো। তো যাই হোক, এর পক্ষে 4টে ইলেকট্রন যদি ত্যাগ করে দিয়ে C4+ গঠন করায়, এটাও মুশকিল। কারণ যদি এনার্জেটিক্যালি দেখো 4টে ইলেকট্রন মানে 1টা 2টো 3টে পর্যন্ত ঠিক আছে, কিন্তু 4টে ইলেকট্রন ত্যাগ করা খুবই মুশকিল, আর 4টে ইলেকট্রন নতুন করে গ্রহণ করাও খুবই মুশকিল। তার মানে কার্বনটা যেহেতু মাঝামাঝি অবস্থিত, এটা খুব বেশি ইলেকট্রো পজিটিভও নয়, খুব বেশি ইলেকট্রো নেগেটিভও নয়। C+4+ও দেখবে সহজে গঠন করে না, C4- ও সহজে গঠন করে না, মানে এই গঠন করতেই চায় না। তার জন্য এ তড়িৎ যোজী বন্ধন গঠন করতে পারে না। এর সমস্ত বন্ধনগুলো হবে সমযোজী। এই সমযোজী বন্ধন কিভাবে গঠন করবে না, এই অপর 4টে পরমাণুর সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে নেবে, অর্থাৎ ইলেকট্রন জোড় গঠন করবে। সমযোজী বন্ধনটা যেরকম ভাবে তৈরি করে তোমরা অলরেডি 4th চ্যাপ্টারে দেখেছো, তাহলে সেটা আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ পরপর কেমিস্ট্রি মানে খুব লিঙ্ক চ্যাপ্টার, ঠিক আছে? নামেই এতগুলো চ্যাপ্টার, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি কিন্তু পুরো একটা চ্যাপ্টারের মতো আচরণ করে, অর্থাৎ একটা না জানলে অন্যটা একটু অসুবিধা হয়। বিশেষ করে তোমাদেরকে তো বলেছিলাম যে 11-এর প্রথম 4টে চ্যাপ্টার অর্থাৎ জেনারেল কেমিস্ট্রি, প্রথম 4টে মানে বুঝতে পারছো তো, একদম রাসায়নিক বন্ধন পর্যন্ত যে 4টে চ্যাপ্টার। আচ্ছা, তারপরে এই দিকের অর্গানিক কেমিস্ট্রিটা, এই এই দুটো সাইড কিন্তু খুবই প্রয়োজন, এবং এই দুটো পরস্পরের সাথে লিঙ্কও আছে। অর্থাৎ যদি প্রথম 4টে চ্যাপ্টার কেউ না জানে, তার অর্গানিকটা একটু সমস্যা হবে, কারণ এখানে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, হাইব্রিডাইজেশন, ওই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসবে, এবং পর্যায় সারণীর ব্যাপারগুলো আসবে, ইলেকট্রন বিন্যাসও আসবে। অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং 4th চ্যাপ্টারটা পুরো আসবে কিন্তু অর্গানিকে। তাহলে ওগুলো যদি কেউ না জেনে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবে, কারণ ওগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। তো যাই হোক, তাহলে কার্বন সবসময়ই বলছে সবসময় তোমার সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে। এই কারণে কার্বনের সমচতুর্যোজ্যতা দেখা যায় বা চতুর্সমযোজ্যতা দেখা যায়। যদি আমরা নর্মাল যে ইলেকট্রন বিন্যাস শিখেছি 11-এ, অর্থাৎ মাধ্যমিকের পরে যে ইলেকট্রন বিন্যাস শিখেছি, সেইভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে? 1s2 2s2 2p, কত আসবে? 2 2 4, আর এটা 2 2p2,
তাহলে এটা হচ্ছে ১ নম্বর কক্ষ, অর্থাৎ যেটাতে ১ আছে সেটা ১ নম্বর কক্ষ, আর যেগুলোতে ২ আছে এগুলো হচ্ছে ২ নম্বর কক্ষ। অর্থাৎ ১ নম্বর কক্ষে দেখো ২ টো ইলেকট্রন, আর ২ নম্বর কক্ষে মোট ৪ টে ইলেকট্রন। ২ নম্বর কক্ষে ২ টো উপকক্ষ রয়েছে 2s আর 2p। ঠিক আছে? এগুলো তো অলরেডি জানো, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পেয়েছো। এখন আমাদের যখন দরকার হয় মানে বন্ধন গঠনে, তখন কিন্তু ফার্স্ট যে কক্ষটা আছে সেটা দরকার হয় না। অর্থাৎ এইটা যদি নাও দেখাও তাও কোনো অসুবিধা নেই, ডট ডট করে দিলেও হবে। লাস্টের কক্ষের ইলেকট্রন বিন্যাসটা শুধু দেখা দেবে 2s2 2p2। অর্থাৎ এটা যদি আমরা দেখি ইলেকট্রনগুলো, লাস্টের কক্ষের ইলেকট্রনগুলো যদি দেখা যায় তাহলে 2s এ 2 টো আর 2p তে 2 টো আছে। 2 টো কেমনভাবে হবে? প্রথমে একটা একটা ফিল আপ হবে। যদি পুরোটা থাকতো তাহলে তারপরে জোটবদ্ধ হতো। আচ্ছা, এইটা কিন্তু গ্রাউন্ড স্টেট। কার্বনের গ্রাউন্ড স্টেটে কিন্তু যৌগ গঠন করে না। কার্বন কি করে? অলরেডি 4th চ্যাপ্টারে দেখেছি, এক্সাইটেড স্টেটে যৌগ গঠন করে। এবং সেখানে কি হয়? 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যায়। অর্থাৎ 2s 1 হয়ে যাবে আর 2p 3 হয়ে যাবে। তাহলে s এ একটা ইলেকট্রন থাকছে আর p এ 3টে ইলেকট্রন থাকছে। ঠিক আছে? এই দেখো 4টে ইলেকট্রন এর ফাঁকা হয়ে গেল। অর্থাৎ ফাঁকা বলতে সিঙ্গেল হয়ে গেল। এই সিঙ্গেল ইলেকট্রনগুলো দিয়ে এরপরে অন্য মৌলের সাথে, সেটা হাইড্রোজেন হতে পারে বা অন্য যেকোনো মৌল হতে পারে, ক্লোরিন হতে পারে, যে কেউ, এদের সাথে অন্য মৌলগুলোর সাথে একটা একটা করে বন্ধন করতে পারে। অর্থাৎ মোট 4টে বন্ধন এরা করতে পারে। কার্বন 4টে বন্ধন করে এবং তাহলে যেহেতু পেয়ার গঠন করছে তার মানে সমযোজী বন্ধন গঠন করবে। আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে মূল কথা এখানে যেটা হলো যে পর্যায় সারণীর একেবারে বাঁ দিকের আর একেবারে ডান দিকের গুলো যখন নিজেদের মধ্যে যৌগ গঠন করে তখন তড়িৎযোজী গঠন করে। এটা দেখবে পর্যায় সারণী চ্যাপ্টারে বলেছিলাম তোমাদেরকে। আর যেগুলো মাঝের দিকের মৌল আছে সেগুলো সাধারণত সমযোজী যৌগ গঠন করে। মানে মেটালগুলোর সাথে তড়িৎ ধনাত্মকের সাথে তড়িৎ ঋণাত্মক ওই ধারের একদম অধাতুগুলো যদি হয় তাহলে তড়িৎযোজী। আর যেগুলো একই ধরনের অর্থাৎ মাঝেরগুলোই যখন নিজেদের মধ্যে যুক্ত হবে, যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব একটা নেই, তারা কিন্তু সবসময় সমযোজী হবে। কার্বনও সবসময় সমযোজী বন্ধনী গঠন করে। এরপর আমরা লুইস বিন্দু গঠন দিয়ে কয়েকটা সিম্পল যৌগ একটু দেখে নেবো, জাস্ট একটু প্রাইমারি আইডিয়াটা হয়ে থাকবে, একটু ভিতটা ভালো হয়ে থাকবে। কার্বনের তাহলে লাস্টের কক্ষে আমরা কি দেখলাম? 4টে ইলেকট্রন থাকে, তাই তো? কার্বনের লাস্টের কক্ষে যদি আমরা দেখি 4টে ইলেকট্রন থাকে। এখন এই 4টে ইলেকট্রন দিয়ে ও 4টে সমযোজী বন্ধন করতে পারবে। এখন কিরকমভাবে হতে পারে? দেখো, কার্বন যদি এক একটা ইলেকট্রন দিয়ে এক একজনের সাথে করে বন্ধন, ঠিক আছে, যেমন হচ্ছে 4টে ইলেকট্রন দিয়ে 4টে হাইড্রোজেনের সাথে যদি বন্ধন করে, 4টে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনে কি একটাই ইলেকট্রন থাকে, তাহলে যে বন্ধনটা হবে অর্থাৎ এটা মিথেন তৈরি হবে, তাই তো? CH4 তৈরি হবে, একটা কার্বন আর 4টে হাইড্রোজেন। তাহলে কেমন ভাবে হচ্ছে দেখো, লুইস বিন্দু গঠন যদি দেখায়, কার্বনের তাহলে 4টে ইলেকট্রন, আচ্ছা হাইড্রোজেনের একটা করে দিচ্ছে, এই হাইড্রোজেনটা একটা দিল, এই হাইড্রোজেনটা একটা দিল, এই হাইড্রোজেনটা একটা দিল, দিয়ে জোড় গঠন করে বন্ধন তৈরি করছে, আর এই হাইড্রোজেনটাও একটা ইলেকট্রন দিল। তাহলে এরকম 4টে আলাদা আলাদা ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় গঠন করতে পারে। তার মানে কি, এটা 4টে বন্ধন তৈরি করলো, বা দিয়ে আমরা এক একটা ইলেকট্রন জোড়কে একটা এক বন্ধন দেখাতে পারি। ঠিক আছে, এর সাথেও একটা দেখো ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে এক বন্ধন একটা হয়ে যাচ্ছে উপরের দিকেরটার সাথে। এইটাই হচ্ছে আমাদের মিথেন। বোঝা গেছে? যদিও এখানে পুরো 3D স্ট্রাকচার রাখা হয় না, এটা 3D যদি করা হতো তাহলে এটা চতুস্তলকীয় আসতো। এটা জাস্ট শুধু ইলেকট্রনীয় গঠনটা দেখানো হলো, যেটা বিজ্ঞানী লুইস দিয়েছিলেন। লুইস শুধুমাত্র ইলেকট্রনীয় গঠনটা ব্যাখ্যা করেছিলেন। অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা মানে যেরকম শেপটা থাকে সেটা পরের ব্যাপার। তাহলে এটা আমরা এক বন্ধনটা দেখলাম কিরকম ভাবে হচ্ছে। এরপরে আমরা একটা দ্বিবন্ধনও দেখে নেব। দ্বিবন্ধন কার হয়? যেমন হচ্ছে আমরা জানি ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, এটা স্ট্রাকচার আমরা জানি। অর্থাৎ এক্ষেত্রে কেমন হবে? এক্ষেত্রে দেখো, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ডবল বন্ড গঠন করবে। কার্বনগুলো কি? কার্বন হচ্ছে তোমার 4টে ইলেকট্রন তো থাকে, এটা তো অলরেডি আমরা দেখলাম। তাহলে এখানে কি দুটো কার্বন আছে টোটাল, আর টোটাল 4টে হাইড্রোজেন আছে। তাহলে দুটো কার্বন আর 4টে হাইড্রোজেন কিরকম ভাবে প্লেস হবে দেখো। তাহলে দুটো কার্বন নিজেদের মধ্যে একটা ডাবল বন্ড গঠন করবে, অর্থাৎ দুটো কার্বন, এই কার্বনটা দুটো ইলেকট্রন দেবে, এই কার্বনটাও দুটো ইলেকট্রন দেবে। বোঝা গেছে? ডবল বন্ড তৈরি করতে হবে, তাহলে দু জোড়া আমাদের চাই বন্ধন ইলেকট্রন জোড়, দুটো পেয়ার দরকার হবে তবে ডবল বন্ড হবে। যেমন একটা পেয়ারে সিঙ্গেল বন্ড হচ্ছে, সেরকম দুটো পেয়ার হলে তবে ডবল বন্ড হবে। তাহলে দুটো কার্বন নিজেদের মধ্যে আগে, এই যে দুটো কার্বন নিয়ে আছে, তারা দু জোড়া ইলেকট্রন ব্যবহার করলো সমভাবে।
তাহলে এই কার্বনটা দুটো তো এখানে দিয়ে দিয়েছে, আর কটা থাকবে? আর দুটো থাকবে এর। আর এই কার্বনটাও দেখো দুটো এইখানে দিয়ে দিয়েছে, তাহলে আর দুটো থাকবে। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেনগুলো প্রথমটা কারো কারো একটু জটিল লাগতে পারে, একটু মন দিয়ে বোঝো আর নিজেরা একটু প্র্যাকটিস করবে এই স্ট্রাকচারগুলো, তাহলে অনেক ইজি লাগবে। এবং সবথেকে বড় ব্যাপার কি, এই স্ট্রাকচারগুলো করে রাখলে না তারপরে তোমাদের অর্গানিকটা করতে সুবিধা হবে। এখন এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দিল, দিয়ে একটা জোড় গঠন করলো, মানে একটা বন্ধন। আচ্ছা, এই হাইড্রোজেনটাও আরেকটা ইলেকট্রন দিয়ে জোড় গঠন করলো। মোট 4টে হাইড্রোজেন আছে, তাহলে দুটো হয়ে গেছে, আর দুটো হাইড্রোজেন এই একটা ইলেকট্রন দিয়ে জোড় গঠন করলো, এই একটা ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে জোড় গঠন করলো। তাহলে এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, যে কার্বন কার্বন নিজেদের মধ্যে দেখো ডাবল বন্ড করেছে, ঠিক আছে, দুটো ইলেকট্রন জোড় গঠন করেছে, আর হাইড্রোজেন দুটো করে পিছনের দিকে এদিকে যুক্ত আছে প্রত্যেকটা কার্বনে, এই কার্বনও দুটো হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইথিলিনের গঠন। বোঝা গেছে? এইভাবে আমাদের ডাবল বন্ডটা তৈরি হচ্ছে। একই রকম ভাবে আমরা যদি ট্রিপল বন্ড দেখাতে চাই, ট্রিপল বন্ড কার কার মধ্যে হয়? অ্যাসিটিলিন অলরেডি আমরা জানি, CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, এগুলো তোমাদের মনে হতে পারে যে এগুলো ভালোভাবে জানি না। এগুলো না জানার কিছু নেই, তোমাদেরকে তো বললাম যে কয়েকটা ক্লাস হোক, এর পরের ক্লাসেই হয়তো দেখতে পাবে, কয়েকটা ক্লাস হলেই দেখবে এগুলো খুব ইজি লাগছে। এর চেয়ে বড় বড় স্ট্রাকচার তোমরা নিজেরাই বানাবে, নিজেরাই নাম দেবে এবং সেটাই দেখবে সঠিক নাম। ঠিক আছে? সুতরাং এই স্ট্রাকচারগুলো নিয়ে এখন ভয় খাওয়ার কিছু নেই, এটা জাস্ট মেকানিজমটা একটু দেখে রাখো যে কেমনভাবে বন্ধনটা তৈরি হচ্ছে। স্ট্রাকচারগুলো এমনিতেই সব পারবে তোমরা, আর 2-1টা ক্লাস হলে। অত চাপ নেওয়ার কিছু নেই, এখন থেকে অত বেশি মুখস্থ করারও দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে কে কে রয়েছে দেখো, দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন, কার্বন মানে লাস্টের কক্ষে 4টে ইলেকট্রন, প্লাস দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মানে একটা ইলেকট্রন। আচ্ছা, এটাকে যদি প্লেস করা হয় কেমন ভাবে হবে, না দুটো কার্বন নিজেদের মধ্যে ট্রিপল বন্ড করবে। ট্রিপল বন্ড মানে কি, 3টে করে ইলেকট্রন দেবে, এ 3টে ইলেকট্রন দিল, এ 3টে ইলেকট্রন দিল, বোঝা গেছে? 3টে জোড় গঠন করবে। আর যে দুটো হাইড্রোজেন আছে দেখো, কার্বনের এই কার্বনটা 3টে ইলেকট্রন এইদিকে দিয়েছে, তা কার্বনের তো 4টেই আছে লাস্টের কক্ষে, তাহলে আরেকটা ইলেকট্রন পিছনের দিকে পড়ে আছে, এরও আরেকটা পিছনের দিকে পড়ে আছে। এবার এই পিছনের দিকের ইলেকট্রনটার সাথে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে জোড় গঠন করবে, এইদিকে একটা হাইড্রোজেন ইলেকট্রন জোড় গঠন করবে। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। এটা এখানেই যদি যোগ করে দাও বুঝতে পারবে, এটা একটা বন্ধন, এখানে দেখো 3টে বন্ধন আসবে টোটাল। ঠিক আছে? এখানেই যোগ করে দিলেও বুঝতে পারবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড হচ্ছে, আর পিছনের দিকে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের গঠন। বোঝা গেছে কিরকম ভাবে ইলেকট্রনগুলো প্লেস হচ্ছে। এখানে তোমাদেরকে একটা বিশেষ কাজ আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে বেঞ্জিন রিং। ঠিক আছে? বেঞ্জিন রিং কেমন হয়, ষড়ভুজ গঠন এবং একটা বন্ধন ছাড়া ছাড়া এরকম ডাবল বন্ড থাকে, অর্থাৎ এটা হচ্ছে ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড। ঠিক আছে? মাঝে একটা করে সিঙ্গেল বন্ড, একটা 3টে মোট ডবল বন্ড হবে, একটা ছাড়া ছাড়া। তাহলে এটা হচ্ছে আমাদের বেঞ্জিন রিং। এই রিংটা আঁকাটা অভ্যাস করবে এখন থেকেই ক্লাস 11-এর যারা, কারণ বেঞ্জিন রিং যদি আঁকতে না পারো তাহলে 12-এ গিয়ে খুব সমস্যায় পড়বে। এবং প্রথম যখন আঁকতে যাবে দেখবে বেঞ্জিন রিংটা অনেকের কি হবে, দেখবে কখনো এরকম বড় হয়ে যাচ্ছে, দিয়ে এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, মানে একদম বাঁকা তেড়া একটা এমন ব্যাপার আসবে যে তোমার নিজেরই ভালো লাগবে না। কখনো দেখবে এরকম ছোট করে আঁকতে গেছো, এটা হয়তো খুব লম্বা হয়ে গেছে, তারপরে এটাকে এরকম করে তুলছো। ঠিক আছে? এইরকম একটা অদ্ভুত শেপ চলে আসতে পারে। ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি একদম এরকমই হবে তার কোনো মানে নেই, তোমাদের আরো ভালো হতে পারে, কিন্তু একদম পারফেক্ট প্রথমেই আসবে না, দেখবে সাইজটা বড় হয়ে যাবে, খাতাতে অনেক বড় বড় বেঞ্জিন রিং হয়ে যাবে। তার জন্য বলছি এগুলো আগে মুছে দিই। তার জন্য তোমাদেরকে যেটা বলছি যে বেঞ্জিন রিং আঁকাটা অভ্যাস করে নেবে আগে, আর এর পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আঁকলে সহজে আঁকতে পারবে। অনেকে অন্যভাবেও আঁকতে পারো যদি কারো অন্যভাবে সহজভাবে হয়ে যায়। আমি যেটা বলছি দেখো, পুরো একদম ছটাকে এরকম পরপর পরপর তুলতে যাও না। পুরো যদি ছটাকে পরপর তুলতে যাও তাহলে সাইজটা তোমাদের সবসময় ভালো আসবে না, দেখবে। তোমরা কি করবে, এই অর্ধেকটা এই পোর্শনটা আগে এঁকে নেবে এরকম ভাবে, একটা না, আর বাকি অর্ধেকটা অর্থাৎ এদিকের পোর্শনটাও উপর থেকে এরকম ভাবে একটা না এঁকে নেবে, তাহলে ষড়ভুজটা ভালো আসবে। দিয়ে মাঝে এই 3টে দিয়ে দেবে। অনেকে একটা একটা করে আঁকতে যায়, এরকম 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 একটা একটা করেও যদি আঁকতে যাও তাহলেও কিন্তু ভালো হয় না, তাছাড়াও স্পিডটা অনেক কমে যায়। সেখানে একটা একটা করে করতে যাও না, প্রথমে বাঁ দিকেরটা করবে, তারপরে ডান দিকেরটা করবে এবং উপরের দিক থেকে সবসময়।
এরকমভাবে বেঞ্জিন রিংগুলো প্রথমে বাঁ দিকে তারপর ডান দিকে, ঠিক আছে? এরকমভাবে বেঞ্জিন রিং 50 খানা অন্তত আঁকবে। ওরা অনেকে অবাক হচ্ছে হয়তো, কিন্তু খাতায় প্র্যাকটিস করবে 11 এর যারা অন্তত। তাছাড়া কি হবে, পরে যখন দেখবে যে বেঞ্জিন রিং আঁকতে হচ্ছে তখন খুব মুশকিলে পড়ে যাবে। এবং 12 এ গিয়ে তোমাদের একেকটা কোশ্চেনে হয়তো 2টো 3টে 4টে পর্যন্ত বেঞ্জিন রিং আঁকতে হতে পারে। একেকটা কোশ্চেনে, ছোট, ছোট কোশ্চেনে 2 নম্বরের কোশ্চেনে বা 1 নম্বরের কোশ্চেনে। তাহলে যখন অতগুলো বেঞ্জিন রিং পরপর আঁকতে হবে, আর একেকটা বেঞ্জিন রিং যদি তোমার ধরো 25% একটা পেজের 25% নিয়ে নেয়, তারপর বুঝতে পারছো তো 4টে বেঞ্জিন রিং আঁকতেই তোমার একটা পাতা পুরো লেগে যাবে। তো সেই কারণে বেঞ্জিন রিং আঁকাটা অভ্যাস করবে। এটা শুনে অনেকের হয়তো একটু হাসি পেতে পারে, কিন্তু এটা অবশ্যই করে রাখবে। দেখবে আঁকতে যেয়ে ১ম এ একটু সমস্যাও হচ্ছে, তোমরা দেখতেও পাবে। 50টা অন্তত আঁকা প্র্যাকটিস করবে গুনে, গুনে। 50টা বেঞ্জিন রিং যদি আঁকো, তারপরে দেখবে বেঞ্জিন রিং আঁকাটা খুব সহজ হয়ে গেছে এবং তোমরা অনেকের থেকে আগিয়ে যাবে ওই বিষয়টাতে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের তো বেঞ্জিন রিং আঁকতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। তো তোমরা অন্তত ওই জায়গাটাতে ১ম এই আগিয়ে গেলে। তাহলে 50টা বেঞ্জিন রিং তোমরা এঁকে নিবে এবং কিভাবে আঁকবে, প্রথমে বাঁ দিকটা তারপর ডান দিকটা। প্রথমে একদম পারফেক্ট শেপটা হয়তো হবে না, চেষ্টা করবে যতটা সম্ভব ভালো হওয়ার, ঠিক আছে? অনেকের একটু বাঁকা হবে, অনেকের সাইজ খুব বড় হয়ে যাবে কখনো, ঠিক আছে? তো চেষ্টা করবে সাইজটাও মোটামুটি একটু ছোটোর মধ্যে রাখা, আর একটু ভালো দেখতেও যেন হয় সেরকমভাবে আঁকার চেষ্টা করবে। 50টা আঁকবে, 50টা আঁকলে অটোমেটিক হাতটা অনেকটা সেট হয়ে যাবে। তাহলে এটা তোমাদের প্রথম হোম টাস্ক থাকলো আজকে। এবং কে কে এই কাজটা করবে তারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আঁকবো বলে কমেন্ট করবে, তাহলেই বুঝতে পারবো যে তোমরা এটা এতটা পর্যন্ত দেখেছো এবং তোমরা এই কাজটা করবে। এবং এই কাজটা যারা করবে তারা অন্যদের থেকে এমনিতেই কিছুটা আগিয়ে থাকবে, এটা আমি বলে দিচ্ছি প্রথমে। এরপর দেখবে তোমাদের বইয়ে বেশ কিছু স্ট্রাকচার দেওয়া আছে, সেই স্ট্রাকচারগুলোও একটু দেখবে। জাস্ট দেখবে বলতে কি, একটু পড়বে, মানে এখনই যে পুরো 100% করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটু পড়বে। যেমন হচ্ছে মিথেনের স্ট্রাকচার। মিথেনের স্ট্রাকচার ত্রিমাত্রিকভাবে কেমন হবে, যদি কেউ পুরো করতে পারো অবশ্যই ভালো। তার মিথেনের স্ট্রাকচারটা এরকম আমি দেখিয়েছিলাম একটু আগেই, যেটা একটা অ্যাবভ দ্য প্লেন যাবে, একটা বিলো দ্য প্লেন যাবে, এরকমভাবে থাকে। এবং এক্ষেত্রে যে বন্ধন কোণের মানটা কত বলেছিলাম, 109 ডিগ্রি 28 মিনিট। সবথেকে মজার ব্যাপার হচ্ছে লেখা আছে দেখবে হাইব্রিডাইজেশন sp3, হাইব্রিডাইজেশন, এটাও দেখবে লেখা আছে হাইব্রিডাইজেশন sp3। এবং বন্ধন কোণ বলতে কোন কোণটা না, এইচ, যে কোনো কোণ, হয় এই কোণটা নিতে পারো, অথবা এই কোণটা নিতে পারো, অথবা এই কোণটা নিতে পারো। তাহলে এইচ এই বন্ধন কোণের যে মানটা, এটা হবে তোমার 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? এটা অলরেডি তোমরা দেখেছো। তারপরে দেখবে ইথিলিন দেওয়া আছে, ঠিক আছে? মানে C2H4, এর কেমন হবে না, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। ইথেনটাও থাকতে পারে তোমাদের বইয়ে দেখবে। তারপরে এরকমভাবে আছে দেখবে। তো যাই হোক, এদের ক্ষেত্রে যে কার্বনের হাইব্রিডাইজেশনগুলো আমরা দেখতে পাবো, এটা হচ্ছে sp2। এবং হাইব্রিডাইজেশন বের করাটা তোমরা 4th চ্যাপ্টারে দেখেছো কিভাবে হাইব্রিডাইজেশন বের করা হয়। তবে অত তোমাদেরকে খাটতে হবে না, এখানে খুব শর্ট প্রসেস আমি বলে দেবো, যে তোমরা অণুটাকে দেখেই বলে দিতে পারবে যে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত আছে। জাস্ট তাকাবে আর বলে দেবে, তোমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, আমি একটু পরেই বলে দিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে বন্ধন কোণের মানটা, অর্থাৎ এই কোণটা বা এই কোণটা, যে কোনো কোণ নিতে পারো। মানে দেখো এইচসিসি এই বন্ধন কোণটা বলো, বা তোমার এই বন্ধন কোণটা এইচসিএইচ, মোটামুটি অ্যাপ্রক্সিমেট দেখা যায় যে 120 ডিগ্রি আসে বন্ধন কোণের মানটা। sp2 হাইব্রিডাইজেশন হলেই 120 ডিগ্রি, অলরেডি তোমরা 4th চ্যাপ্টারে দেখেছো। sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট, sp2 হলে 120 ডিগ্রি, আর sp যদি হয় তাহলে 180 ডিগ্রি। মানে এটা sp2 তো এটা একই তলে থাকবে। মানে এই যে কার্বনটা sp2 অরবিটালগুলো কেমন হয়, 3টে থাকে, 3টে একই তলে একটা সমবাহু ত্রিভুজের মতো ভাবে, ঠিক আছে? তাহলে একই তলে যদি এই পোর্শনটা থাকে, এই পোর্শনটাও যদি একই তলে থাকে, তার মানে একই তলে থাকছে যখন sp2 হচ্ছে। আচ্ছা, আরেকটা হতে পারে যেটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2, যেখানে ট্রিপল বন্ড আসবে। যদি ট্রিপল বন্ড আসে তাহলে এটা একই সরলরেখায় থাকবে একদম। এবং এই যে বন্ধন কোণের মানগুলো এইখানেই দেখিয়ে দিচ্ছি, এটা কত হবে 180 ডিগ্রি, এটা একদম লিনিয়ার তো, সরলরেখা। তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি হবে অলরেডি, এই ধারের কোণটাও 180 ডিগ্রি হবে। এবং এই যে হাইব্রিডাইজেশনটা সেটা হবে sp হাইব্রিডাইজেশন হলেই 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসে, এটা অলরেডি আমরা দেখেছি। এছাড়াও তোমাদের বইয়ে দেখবে ক্লোরোফর্ম বা বেঞ্জিন এই সমস্ত স্ট্রাকচারগুলো দেওয়া আছে, সেগুলোও একটু দেখে রাখবে, করে রাখবে একটু।
ক্লোরোফর্ম বলতে CH Cl3 অর্থাৎ মিথেনের মতোই শুধুমাত্র তিনটে হাইড্রোজেনের পরিবর্তে, যেটা CH4 ছিল, তিনটে হাইড্রোজেনের পরিবর্তে তিনটে ক্লোরিন, অর্থাৎ একটা হাইড্রোজেন থাকবে, বাকি তিনটে হচ্ছে ক্লোরিন। এবং এদের মধ্যে একটা হচ্ছে ওই অ্যাবভ দ্য প্লেন যেমন ছিল সেরকমই, যদি 3D দেখো 3D স্ট্রাকচার, আর একটা বিলো দ্য প্লেন। অর্থাৎ এই ক্ষেত্রেও বন্ধন কোণের মানটা মানে হাইব্রিডাইজেশন sp3 হবে এবং বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট এরকমই আসবে। তারপরে দেখবে বেঞ্জিনও আছে। বেঞ্জিনের স্ট্রাকচারটা অনেক জায়গায় দেখবে এরকম পাবে, অর্থাৎ বন্ধন দিয়ে, অথবা অনেক জায়গায় শুধু একটা ভিতরে গোল করা আছে এরকমও পেতে পারো, অথবা অনেক জায়গায় ভিতরের যে গোলটা সেটা ডটেড লাইন এরকমও পেতে পারো। তো যাই হোক, তিনটে স্ট্রাকচার একই জিনিস বোঝাচ্ছে। এগুলো নিয়ে ডিটেলসে পাবে তোমরা অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন আছে, অর্থাৎ যেটা সেকেন্ড চ্যাপ্টার পাবে হাইড্রোকার্বন বলে চ্যাপ্টারটা, সেইখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেঞ্জিনের স্ট্রাকচারটা নিয়ে পুরো ডিটেলস আছে, তোমাদেরকে সম্পূর্ণ করিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই এবং খুব সহজ জিনিস দেখবে। তো যাই হোক, গোল করো বা বন্ধন দেখাও, বেঞ্জিনের স্ট্রাকচারটাও একটু করে রাখবে। দেখবে তোমাদের বইয়ে করেই দেওয়া আছে বেঞ্জিনের স্ট্রাকচারটাকে এরকমভাবে শুইয়ে, অর্থাৎ অনুভূমিকভাবে করে দেওয়া আছে। অর্থাৎ এইটা ধরো তোমার সামনের দিকে আছে, ঠিক আছে, এটা যদি মোটামুটি একটু 3D আকার আমি চেষ্টা করি, তাহলে এটা এই দিকটা ধরো সামনের দিকে আছে আর ওই দিকটা ধরো ভিতরের দিকে আছে। এখন এটা বন্ধন করতে পারো অথবা তুমি গোল দিতে পারো, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকটা কার্বনের সাথে, বেঞ্জিনের প্রত্যেকটা এই যে কর্নারে যে কার্বনগুলো থাকে, এই প্রত্যেকটা কার্বনের সাথে যদি কার্বন হিসাবে দেখিয়ে দাও তাও চলবে, অর্থাৎ এখানে যদি কার্বন লিখে দাও তাও চলবে, আর যদি না লিখো তাও চলবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ষড়ভুজটা করে দিলেও হয়, সেটাও তোমাদের আছে। এই স্ট্রাকচারগুলো কীরকমভাবে আঁকতে হয় সেটাও আছে, এটা নেক্সট ক্লাসে হয়ে যাবে তোমাদের। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। যদি গোল স্ট্রাকচার করো তাহলেও হবে, অথবা আর কি বললাম, যদি বন্ধন দিয়ে দেখাও তাও হবে। বন্ধন দিয়ে দেখালে একটা ছাড়া ছাড়া ডাবল বন্ড হবে। এখন দেখো, এক্ষেত্রে কার্বনগুলোর যেটা হাইব্রিডাইজেশন হয় সেটা হচ্ছে sp2, এবং এর কোণটা কত হবে তাহলে 120 ডিগ্রি। প্রত্যেকটা কোণ, এই যে কোণটা 120 ডিগ্রি, বা এই ভিতরের দিকে যে কোণটা 120 ডিগ্রি, এই দিকের যে কোণটা এটাও 120। একই রকম প্রত্যেকটা কোণ, অর্থাৎ হাইড্রোজেন কার্বন কার্বন কোণ বা কার্বন 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 কোণ, যে কোনো কোণ তোমার 120 ডিগ্রি আসবে sp2 হাইব্রিডাইজেশন। এখন দেখো, হাইব্রিডাইজেশন যদি জানা থাকে কোণটা তো খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে, কিন্তু হাইব্রিডাইজেশনটা তোমরা কি করে জানবে? অর্থাৎ হাইব্রিডাইজেশনের যে পদ্ধতিটা আমরা দেখেছিলাম, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারে, সেখানে দেখবে একটা ফর্মুলা দিয়েও বের করা হয়েছিল, আর তাছাড়া তোমার একটা থিওরির আকারেও দেখবে বের করা হয়েছিল, লোন পেয়ার বন্ড পেয়ার ক্যালকুলেশন করে। তো যাই হোক, অত ক্যালকুলেশন করে যদি প্রত্যেকটা পরমাণুর আমার হাইব্রিডাইজেশন বের করতে হয় জৈব যৌগের ক্ষেত্রে, এত পরমাণু একসাথে থাকে, তাহলে তো খুব মুশকিল ব্যাপার। তার জন্যে তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়েও পেয়ে যাবে আশা করি, যেটাতে তোমরা দেখেই বলে দিতে পারবে যে এই কার্বনটা হাইব্রিডাইজেশন কত, এখানে কার্বনটার হাইব্রিডাইজেশন কত, যে কোনো কার্বন দেখেই তোমরা বলে দিতে পারবে হাইব্রিডাইজেশন কত। দেখো, তার নিয়মটা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা খুব ভালোভাবে করে রাখবেন। যদি কার্বন পরমাণুর চারটে বন্ধন করতে পারে, তো চারটে বন্ধনই যদি এক বন্ধন হয়, অর্থাৎ সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ চারটে পরমাণুর সাথে, ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে যদি যুক্ত থাকে, সেই পরমাণুগুলো চারটে হাইড্রোজেন হতে পারে, কিন্তু চারটে আলাদা আলাদা পরমাণু, মানে একটা পরমাণুর সাথেই দুটো বা তিনটে বন্ধন করবে না, ডবল বন্ড ট্রিপল বন্ড নয়, চারটেই তোমার যদি সিঙ্গেল বন্ড হয়, তাহলে এটা হবে sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন মানে বন্ধন কোণ অলরেডি আমাদের জানা আছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা হচ্ছে sp3 কখন হবে? যদি চারটেই সিঙ্গেল বন্ড হয়। একই রকমভাবে যদি কার্বনের চারটে বন্ধনের মধ্যে একটা অন্তত ডাবল বন্ড থেকে থাকে, একটা ডাবল বন্ড থেকে থাকলো, বাকি দুটো সিঙ্গেল বন্ড থাকলো, এইটা হবে sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে, 120 ডিগ্রি যেটা বন্ড অ্যাঙ্গেল হয়। বোঝা যাচ্ছে? এটা খুব ভালোভাবে করে রাখবে, এটাতে কোশ্চেনও আসে অনেক সময়, আমি দেখিয়ে দিচ্ছি কেমন কোশ্চেন আসে। আর sp তাহলে কখন হবে? যদি, অনেকে ঠিকই ধরেছো, যদি কার্বন ট্রিপল বন্ড করে আর একটা বন্ধন ধরো সিঙ্গেল বন্ড থাকলো, এটা হলে sp হাইব্রিডাইজেশন। অর্থাৎ এটা দেখো সরলরৈখিক অবস্থায় রয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা কত থাকবে? যদি অ্যাকচুয়ালি দেখাও চারটেই যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে কেমন হবে? চারটে সিঙ্গেল বন্ড হলে সে একটা অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। যদি অ্যাকচুয়ালি দেখতে চাও তাহলে এরকম হবে, একটা বিলো দ্য প্লেন, এবং তার ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো কত আসবে? 109 ডিগ্রি 28 মিনিট হয়েছে। একটা যদি ডবল বন্ড থাকে তাহলে এটা পুরো একই তলে থাকবে, কার্বনের এই যে অরবিটালগুলো সব একই তলে বন্ধনগুলো,
তাহলে এর যে কোণটা আসবে 120 ডিগ্রি। একই রকমভাবে sp হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে একটা সরলরেখাতেই রয়েছে, দেখো একই তলে তো বটেই, একই সরলরেখাতেও রয়েছে, তাহলে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এখন দেখো এখানে যেটা বলতে চাইছি যে এই জিনিসটা তো ভালো করে মনে রাখলে তার সাথে আরেকটু হবে, সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশনটা শুধু ট্রিপল বন্ড দিলেই হবে না, এমন ক্ষেত্রেও sp হাইব্রিডাইজেশন হয় যে যদি দুদিকে দুটো ডাবল বন্ড থাকে, অর্থাৎ চারটে মোট বন্ধন, তো তার দুটো ডাবল বন্ড যদি থাকে একই কার্বনে, তাহলে দুটো ডাবল বন্ড একই কার্বনে থাকলে সেটাও কিন্তু sp হাইব্রিডাইজেশন, সেটাও তোমার লিনিয়ার শেপে আসবে। বোঝা গেল? তাহলে সবগুলোই যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে sp3, একটা যদি ডাবল বন্ড থাকে তাহলে sp2, আর কোনো কার্বন যদি একটা ট্রিপল বন্ড করে তাহলে sp। আর এখানে আরেক ধরনের হয়, দুটো ডাবল বন্ড যদি একই কার্বনে হয়, দুটো ডাবল বন্ডকে আমরা একটা ট্রিপল বন্ডের সমান হিসাবে গণ্য করতে পারি, ঠিক আছে? তাহলে দুটো ডাবল বন্ড যদি একই কার্বনে থাকে তাহলে সেটাও কিন্তু sp হাইব্রিডাইজেশন হয়েছে। সিঙ্গেল বন্ড হলে sp3, ডাবল বন্ড হলে sp2, ট্রিপল বন্ড হলে sp। আর ট্রিপল বন্ড মানে দুটো ডাবল বন্ডের সমতুল্য ধরে নাও, তাহলে দুটো ডাবল বন্ড যদি থাকে সেটাও কিন্তু sp। বোঝা গেছে আশা করি? এইটা দেখে তোমরা ইজিলি বলে দিতে পারবে যে কার হাইব্রিডাইজেশনটা কেমন হবে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা কার্বন চেইন আমি বলছি, কার্বন এখানে ধরো ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, এরকম ভাবে আছে। আচ্ছা, হাইড্রোজেন ফিলাপটাও এরপরে পেয়ে যাবে, এগুলো এগুলো এখনই বুঝতে পারবে না, এখন আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে যেটা বলতে বলছি সেটা একটু বলার চেষ্টা করবে। ধরো এটা একটা পুরো জৈব যৌগ, এই জৈব যৌগটার মধ্যে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত হবে? এই কার্বনটাতে হাইড্রোজেনগুলো সব একযোজি, ঠিক আছে? হাইড্রোজেনগুলো একযোজি, ওটা নিয়ে চাপ নেই। মানে হাইড্রোজেন আছে মানে কি, ওরা সিঙ্গেল বন্ড করেই থাকবে। তিনটে হাইড্রোজেনকে যদি দেখাও তাহলে সিঙ্গেল বন্ড করেই থাকবে, ওরা হাইড্রোজেন একটার বেশি বন্ধন তো করতে পারে না। তাহলে এই কার্বনটা হাইব্রিডাইজেশন কত হবে? দেখো সবগুলোই সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত হবে বলো তো? এর দেখো একটা সিঙ্গেল বন্ড আছে কিন্তু একটা ডাবল বন্ড তো আছে, তাহলে ডাবল বন্ড যেহেতু করেছে তার মানে, এবং একটা ডাবল বন্ড, তাহলে sp2 হাইব্রিডাইজেশন। এই কার্বনটা, এরও দেখো একটা ডাবল বন্ড রয়েছে, এইদিকে একটা ডাবল বন্ড, ওইদিকে একটা সিঙ্গেল বন্ড, হাইড্রোজেনের সাথেও তো সিঙ্গেল বন্ডই হবে, তাহলে এরও হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই কার্বনটা, এ দেখো ট্রিপল বন্ড করেছে, ট্রিপল বন্ড করেছে মানে sp হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত হবে? এও ট্রিপল বন্ড করেছে, ট্রিপল বন্ড মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। অলরেডি তোমরা দেখলে ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে কার্বনটাকে দেখেই হাইব্রিডাইজেশন বলে দিতে পারবে, তোমাদেরকে আলাদা করে ওটাকে ইয়ে করতে হবে না। যেমন হচ্ছে ধরো CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন, আচ্ছা এই দুটো কার্বন, আমি ধরো এটাতে স্টার দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত। তো এ দেখো ডাবল বন্ড করেছে, এখন ডাবল বন্ড যদি করে তার মানে কি sp2 হাইব্রিডাইজেশন, তার মানে বোঝা যাচ্ছে যে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কোথাও ধরো এরকম তোমাদের কোশ্চেনে এরকম দেওয়া থাকতে পারে CH3 C ট্রিপল বন্ড CH, দিয়ে এখানে হয়তো স্টার দেওয়া থাকলো, বললো এই তারকা চিহ্নিত অর্থাৎ স্টার মার্ক যে কার্বনটা তার হাইব্রিডাইজেশন কত। দেখো এই কার্বনটা ট্রিপল বন্ড করেছে, ট্রিপল বন্ড করেছে মানে হাইব্রিডাইজেশন কত হবে? sp হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা জিজ্ঞেস করতে পারে যে ওই তারকা চিহ্নিত কার্বনটার হাইব্রিডাইজেশন কত, অর্থাৎ যেটা স্টার দেওয়া আছে। এই জায়গাটায় দেখবে তোমাদের পরিচ্ছেদে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো একটু পারত ট্রাই করবে, চেষ্টা করে দেখবে। এখানে দু ধরনের কোশ্চেন হতে পারে, এগুলো এইচএস এর জন্য হতে পারে, জয়েন্টের জন্য হতে পারে। এখন দেখো এরকম থাকতে পারে, তাহলে যেটা হাইব্রিডাইজেশন জানতে চায় সেই ধরনের গুলো আগে দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম বলতে পারে যে এই অণুটার মধ্যে এই কার্বনটা যেটা স্টার দেওয়া আছে এর হাইব্রিডাইজেশন কি হবে, কি হবে বলে মনে হচ্ছে বলো তো? এই কার্বনটা দেখো ডাবল বন্ড করেছে, একটা ডাবল বন্ড আছে, তার মানে এর হাইব্রিডাইজেশন কত হবে? ডাবল বন্ড হলে sp2, এটা কিন্তু মনে রাখবে, আমি মুছে দিয়েছি। যেটা হচ্ছে সিঙ্গেল বন্ড যদি সব হয় তাহলে sp3, ডাবল বন্ড হলে sp2, আর ট্রিপল বন্ড হলে sp। এবং ট্রিপল বন্ড মানে দুটো ডবল বন্ডের ইকুইভ্যালেন্টও হয়, মানে দুটো ডবল বন্ড যদি একই কার্বনে থাকে, ধরো এরকম যদি হয়, এইদিকে একটা ডাবল বন্ড এইদিকে একটা ডাবল বন্ড, ধরো এরকম থাকলো অন্যটা, এটাতে কিন্তু sp2 হবে না, কারণ এই কার্বনটা দেখো দুটো ডবল বন্ড করেছে, তার মানে এর হাইব্রিডাইজেশন হবে sp। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যে আরেকটা অণু দিচ্ছি, এটা একটু বলার চেষ্টা করো, HC ট্রিপল বন্ড N, HCN যেটা হাইড্রোজেন সায়ানাইড। আচ্ছা, এখানে যে কার্বনটা আছে তার হাইব্রিডাইজেশন কত হবে? কার্বনেরই দেই হাইব্রিডাইজেশন গুলো, তাহলে কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে? এই ক্ষেত্রে ট্রিপল বন্ড আছে, তার মানে sp হাইব্রিডাইজেশন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এরকম ভাবে তোমাদের নানা রকম দেওয়া থাকতে পারে, ধরো বেঞ্জিন রিং দেওয়া থাকলো, বেঞ্জিন রিং দেওয়া থাকলো, এখানে হয়তো CH ডাবল বন্ড CH
CH2 এখানে শেষ করে দেওয়া হলো। আচ্ছা তোমাদেরকে বলা হলো যে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? এই কার্বনটা দেখো ডবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে sp2। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারটাতে যতগুলো কার্বন আছে সবাই sp2, কারণ সবাইকারই দেখবে একটা অন্তত ডবল বন্ড থাকছে। ঠিক আছে, তো যাই হোক যেটা স্টার মার্ক দেওয়া থাকবে সেটার হাইব্রিডাইজেশনই জানতে চাই তোমাদের কাছে। শর্ট কোশ্চেনে আসে MCQ এ, খুব সহজেই করে দিতে পারবে, দেখেই বলে দিতে পারবে। যদি সিঙ্গেল বন্ড থাকে দেখবে, ধরো এরকম থাকলো CH3 CH2 CH3, এরকম সিঙ্গেল বন্ড থাকলো, দিয়ে এখানে দেয়া থাকলো, তাহলে এটার হাইব্রিডাইজেশন কত হবে? sp3। যদি কোথাও ডবল বন্ড থাকো, দেখো যে কার্বনটাতে ডবল বন্ড রয়েছে একটা, তাহলে sp2। যদি দেখো যে একটা ট্রিপল বন্ড রয়েছে, তাহলে sp। জাস্ট দেখেই হাইব্রিডাইজেশনটা বলে দিতে পারবে, এই জন্য তোমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে হবে না। ভালো লাগলো তো? এটা খুব মজার জিনিস দেখো। এবং এরকমই মজার জিনিস হচ্ছে পুরো অর্গানিকটা। অবশ্য তার জন্য একটু বোঝার চেষ্টা করতে হবে, বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। যদি একটু বোঝো, খুব সহজভাবে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে তোমাদের। আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করে দিতে। তো আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। আর তারপর বইটাও অবশ্যই একবার পড়বে। অনেকের এমনও হবে দেখবে খুব সহজ লাগবে। খুব সহজ লাগলে আবার কি হয় জানো তো অসুবিধাটা? বইটা পড়োনি। মানে তখন ভাবে যে স্যারের কাছে তো সব বুঝে নিয়েছে, আর তো আমার বই পড়ার দরকার নেই, আমি ওগুলো সব পারবো। এরকমটা করো না, বইটা অবশ্যই একবার পড়বে। আচ্ছা, এটা ফার্স্ট টাইপের কোশ্চেন বললাম এখান থেকে, যে হাইব্রিডাইজেশন জানতে চাইতে পারে। সেকেন্ড আরেকটা টাইপ হতে পারে যেটাতে তোমাকে বন্ধন অর্থাৎ সিগমা বন্ড এবং পাই বন্ডের সংখ্যা বলতে বলে অনেক সময়। সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে। যেমন একটা কার্বনের সাথে ধরো একটা হাইড্রোজেন আছে আর একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, ধরো আর একটা কার্বন, এদিকে একটা কার্বন ডাবল বন্ড, এর সাথে একটা হাইড্রোজেন, এটা কার্বন, এর সাথে দুটো হাইড্রোজেন ধরো না। তাহলে এরকম যদি স্ট্রাকচারটা হয়, ভেঙে ভেঙে আমি প্রথমে দেখাচ্ছি। তোমাকে হয়তো বললো যে অণুটাতে টোটাল সিগমা বন্ধন, সিগমা বন্ড কতগুলো আছে বলো, আর পাই বন্ড কতগুলো আছে। পাই বন্ড আর সিগমা বন্ডের সংখ্যাটা অনেক সময় জানতে চায়। তাহলে দেখো এক্ষেত্রে কিভাবে করতে পারবে না, আমরা জানি যদি একটাই বন্ধন থাকে তাহলে সেটা সবসময়তেই সিগমা হবে। আচ্ছা একটু সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। যদি একটাই বন্ধন হয় তাহলে সেটা সবসময়তেই সিগমা বন্ডই হবে, হয়েছে। যদি দুটো বন্ধন থাকে মানে ডাবল বন্ড থাকে, তাহলে একটা সিগমা একটা পাই। অলরেডি ফোর্থ চ্যাপ্টারে এগুলো হয়েছে তোমাদের, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি অনেকের অসুবিধা যদি থাকে কারো। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা আর দুটো পাই, এটা অলরেডি জানি আমরা। সিগমা যদি বন্ধন থাকে সেটা অবশ্যই একটা থাকলে সিগমাই হবে, আর সিগমা একটার চেয়ে বেশি হবে না কখনো। মানে ডবল বন্ড হলে একটা সিগমা একটা পাই হয়ে যাবে, আর ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুটো পাই। সিগমা কখনো একের চেয়ে বেশি হবে না, আর একটাও যদি থাকে সেটা কিন্তু সিগমাই হবে। মানে সিগমা বন্ধন একটাই হয় একটা জায়গাতে। তাহলে এখানে দেখো কার্বন কার্বন যে হাইড্রোজেনের সাথে এই যে বন্ধনটা করেছে এটা এক বন্ধন, তার মানে এটা একটা সিগমা বন্ধন। এটা ট্রিপল বন্ড আছে, একটা সিগমা দুটো পাই। আমি জাস্ট তোমাদেরকে এখন এঁকে দেখাচ্ছি, পরে আর এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট দেখে বলে দিতে হবে। আচ্ছা এটা এক বন্ধন আছে মানে সিগমা, এটা একটা সিগমা একটা পাই হবে, ডবল বন্ড আছে। এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এক বন্ধন যেহেতু। আশা করি এগুলো অসুবিধার কারণ নেই। যদি থাকে আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখে নেবে এই ক্লাসটা, বা তোমাদের সিগমা বন্ড পাই বন্ডের ব্যাপারটা দেখবে ফোর্থ চ্যাপ্টারে দেওয়া হয়েছে ক্লাস, ওই ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা দেখো তাহলে এখানে টোটাল কতগুলো সিগমা হলো, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা সিগমা বন্ড হচ্ছে, ঠিক আছে। আর পাই কতগুলো হলো, এখানে দেখো দুটো পাই হয়েছে, 1 2, মানে যেখানে ট্রিপল বন্ড আছে সেখানে দুটো পাই বন্ধন, দুটো, এখানে একটা, তিনটে। আর কোথাও পাই নেই, এক বন্ধনগুলোতে তো পাই নেই, তাহলে তিনটে পাই বন্ধন। 7টা হচ্ছে আমাদের সিগমা বন্ধন আর তিনটে হচ্ছে পাই বন্ধন। আশা করি বোঝা গেছে। সিগমা বন্ধনটা ঠিক আছে তো, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইরকমভাবে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। এরপরে তোমাদের যেটা এতটা সহজভাবে ব্যাপারটা দেয়া থাকবে না, তোমাদের কীরকম দেয়া থাকবে, হয়তো দেয়া থাকলো CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, এইরকম দেয়া থাকলো। এখন এটাতে দেখো অনেকের মনে হতে পারে এই দুটোই তো বন্ধন আছে, তাহলে একটা সিগমা একটা পাই, কিন্তু এরকম নয়। এটা কি দেখো যে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, এই বন্ধনটা তোমাদেরকে দেখানো হয়নি আলাদা করে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। মানে এই অণুটাকে যদি বন্ধনগুলো দেখো, হাইড্রোজেন যেহেতু তার মানে সিঙ্গেল বন্ডই হবে, তাহলে
সিঙ্গেল বন্ডে দুটো হাইড্রোজেন আছে সেটা কনসিডার করতে হবে, কিন্তু এই দিকেও দুটো সিঙ্গেল বন্ডে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন মানেই সিঙ্গেল বন্ড হবে এবং সেগুলো সিগমা বন্ডই হবে। তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, একটা পাই, আচ্ছা সিগমা সিগমা, তাহলে কতগুলো সিগমা বন্ড হলো? সিগমা বন্ড এক্ষেত্রে আসছে দেখো 1 2 3 4 5, 5টা এলো। বোঝা গেল ব্যাপারটা? আর পাই বন্ড কতগুলো আসবে? একটাই পাই বন্ড এসছে, তাহলে একটা পাই বন্ডটা কোথাও তোমাকে এরকম ভাবে খুঁটিয়ে বের করতে হবে না, কিন্তু সিগমা বন্ডটা তোমাকে বের করতে হবে। অনেক সময় এরকম CH2 দেওয়া থাকে, তার মানে কি এখানে দুটো বন্ধন আছে, কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের সিগমা বন্ড আছে, আলাদা আলাদা সিঙ্গেল বন্ড। যেমন এটা একটা উদাহরণ ধরো, এইটা এরকম ভাবে অণুটা দেওয়া থাকলো, তাহলে এই অণুটাকে প্রথমে এক্সপানশন করে দেখে নিতে হবে কতগুলো বন্ধন আসছে। যেমন হচ্ছে এটা CH3 আছে, CH3 মানে কি একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপরে আছে CH, তাহলে এই কার্বনটার সাথে এই কার্বনটার একটা বন্ধন থাকবে আবার, তাহলে CH কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তারপরে ডাবল বন্ড আছে, তারপরে CH2 মানে একটা কার্বনের সাথে দুটো হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন এরকমও দিতে পারো তুমি, কারো কারো এটাও কোশ্চেন হতে পারে, ওই জন্য আগেই বলে দিচ্ছি, এরকমও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো দিকে দিতে পারো। কেউ আবার অ্যাঙ্গেল করেও দিতে পারো, মানে এরকম ভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই তিনটেকেও অ্যাঙ্গেল করে দিতে পারো। তাহলে যার যেটা সুবিধা হয় সেরকমভাবে অন্তত এক্সপানশনটা করে নেবে, প্রসারিত করে দেখবে যে কতগুলো অ্যাকচুয়াল বন্ধন হচ্ছে, তবে তুমি সিগমা আর পাইটা বলতে পারবে। তারপরে পরে পরে যখন প্র্যাকটিস খুব বেশি হয়ে যাবে তখন আর তোমাকে এরকম প্রসারিত করে দেখতে হবে না, তোমরা এইখানটা দেখেই তোমরা গুনিয়ে নিতে পারবে মনে মনে, যে এটা 3টে আছে, এখানে একটা 4টে, এখানে একটা 5টা, এটা 6টা, এটা 7টা, 8টা সিগমা বন্ধন, জাস্ট দেখেই এখান থেকেই গুনিয়ে নিতে পারবে। কিন্তু প্রথম যখন করবে তখন এরকম একটু প্রসারিত করে নেবে, মানে সব বন্ধনগুলোকে সেপারেট দেখে নেবে, তাহলে কি হবে সিগমা বন্ড কতগুলো হবে। এরপরে আমি আর এখানে লিখে দিচ্ছি না, জাস্ট গুনে নেব, ঠিক আছে। এটা সিগমা 1 2 3 4, যতগুলো এক বন্ধন আছে সব সিগমা, 4 হলো 5, এখানে একটা সিগমা পাবো 6 7 8, 8টা হয়েছে, 8টা সিগমা বন্ড। পাই বন্ডটা খুব সহজেই দেখতে পাবে, কারণ পাই বন্ড ডবল বন্ড আর ট্রিপল বন্ডের জায়গাতেই থাকবে, তাছাড়া তো থাকবে না। তাহলে এখানে একটাই ডাবল বন্ড আছে, তার মানে একটাই এখানে পাই বন্ড পাওয়া যাবে, তাহলে পাই বন্ধন আছে একটি। বোঝা গেছে? এরকম ভাবে তোমাকে শুধু অণুটা দেওয়া থাকবে, দিয়ে বলবে সিগমা বন্ধন আর পাই বন্ধনের সংখ্যা বলো, আশা করি বলতে পারবে, তাই তো? জাস্ট এক্সপানশন করে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। আরেকটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা উদাহরণ, তাহলে এটা 1 দিদি 2 নম্বরে, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটাতে কারো কারো ভুল হতে পারে, তার জন্য দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম থাকলো বেঞ্জিন রিং, ঠিক আছে, তার সাথে CH3 ধরো, তাহলে এটাতে কতগুলো সিগমা আছে কতগুলো পাই আছে, এটাকেও প্রসারিত করে দেখে নিচ্ছি আমরা। বেঞ্জিন রিংটাকে প্রসারিত করাটা একটু বুঝিয়ে দিই, এই জায়গাটা ভুল হতে পারে কারো কারো। এখানে বন্ধনগুলো তো সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই, মানে কার্বনগুলো যদি নাও দাও, এখানে যদি কার্বনগুলো দাও দিতে পারো, অথবা না দাও তাও ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, এটা অনেকে দেখাতে ভুলে যায়, মানে যখন বন্ধনগুলো গুনবে তখন এইগুলো বাদ চলে যায় অনেক সময়। প্রত্যেকটা কার্বনে একটা করে বেঞ্জিন রিংয়ে হাইড্রোজেন অবশ্যই থাকবে, ঠিক আছে। এবং এটা যেহেতু CH3 আছে, তাহলে এটাতে আর হাইড্রোজেন থাকছে না, এটা CH3 মানে কার্বনের সাথে আবার 3টে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বন্ধন বেঞ্জিন রিংয়ে। আর এগুলো এক একটা কার্বন আছে, এই কার্বনগুলো তোমরা দেখাতেও পারো না দেখাতেও পারো, অসুবিধা কিছু নেই। তাহলে বেঞ্জিন রিং এর এক্সপানশনটা এই কারণে দেখিয়ে দিলাম, কারণ এইখানে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো কিন্তু অনেকেই ক্যালকুলেট করে না, ভুলে যায়। তাহলে একটা দেখিয়ে দিলে পরে ভুলটা হবে না তোমার। আচ্ছা, তাহলে সিগমা বন্ধন কতগুলো আছে? সিগমা বন্ড এখানে খুব বড় বড় স্ট্রাকচার নিয়ে নিলাম, তোমাদের হয়তো অত বড় পড়বে না, ছোট ছোটই আসবে, তাও সব রকমই দেখিয়ে রাখলাম। আচ্ছা, কতগুলো সিগমা হচ্ছে? তাহলে যতগুলো এক বন্ধন সব সিগমা হবে। তাহলে এখানে দেখো 5টে হাইড্রোজেন তো দেখতেই পাচ্ছি, 1 2 3 4 5, 5টা হাইড্রোজেন কার্বনের সাথে 5টা হয়ে গেল। আচ্ছা, বেঞ্জিন রিংটার মধ্যে ছোটা বন্ধন আছে ষড়ভুজ, ছোটা সিগমা বন্ধন তো অবশ্যই আছে, পাই বন্ধন হয়তো 3টে রয়েছে, যেগুলো ডবল বন্ড আছে সেগুলো পাই, কিন্তু ছোটা সিগমা বন্ধন তো অবশ্যই আছে। তাহলে ছোটা আমাদের বেঞ্জিন রিংয়ের থেকে পাচ্ছি, 5টা হাইড্রোজেনের থেকে পাচ্ছি, হয়েছে। আর এই কার্বন কার্বন এটা একটা, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, আরও 4টে পাচ্ছি, তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 15টা। তাহলে 15টা সিগমা বন্ধন পাচ্ছি।
আর পাই বন্ধন যেগুলো ডাবল বন্ড আছে সেইগুলোতে একটা করে পাই বন্ধন পাবো, অর্থাৎ 3টে পাই বন্ধন। কারো কারো জটিল লাগতে পারে, একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, নিজেরা একটু আঁকবে, নিজেরা এঁকে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা গোনার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ইজি লাগবে। তোমরা দেখবে যে আমার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সময়। কিছু কিছু সময় তোমাদের এমন হতে পারে যে নিজেরা যখন করতে যাচ্ছে তখন হয়তো আমি যেটা করেছি তার সাথে ম্যাচ হচ্ছে না, তখন একটু দেখে নিলে কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে, এবং বেশিরভাগ সময় ভুল হবে না, 1-2বার প্র্যাকটিস করলেই তারপরে দেখবে আর ভুল হবে না তোমাদের। তোমাদের পরিচ্ছেদে যে কোশ্চেনগুলো আছে কিছু কিছু জায়গায় দেখবে এরকম থাকতে পারে CH3 CHO, এরকম যদি থাকে CHO, বা কোথাও দেখবে হয়তো CH3OH আছে, এরকম কার্যকারী গ্রুপ যদি থাকে, মানে অক্সিজেন সালফার এই সকল দিয়ে, তাহলে এই অণুগুলো এখনই তোমাদের করার দরকার নেই, কারণ এই কার্যকারী গ্রুপগুলোর আবার আলাদা আলাদা গঠন আছে, এগুলো পরের ক্লাসে হবে আলোচনা। তাহলে যতক্ষণ না পরের ক্লাসটা হচ্ছে ততক্ষণ এই ধরনের অণুগুলো করতে পারবে না। যেগুলো শুধু কার্বন হাইড্রোজেন দিয়ে আছে সেগুলোই শুধু প্র্যাকটিস করবে পরিচ্ছেদে যেগুলো দেওয়া আছে, তাতে তোমার ডাবল বন্ড থাকুক ট্রিপল বন্ড থাকুক যাই থাকুক কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে তোমাদের দুটো হোম টাস্ক আমি দিচ্ছি। একটা হোম টাস্ক তো অলরেডি আগে দিয়েছি, 50টা বেঞ্জিন রিং আঁকবে। আর দুটো হোম টাস্ক দিচ্ছি। একটা অণু দিয়েছি, এটা একটা জৈব যৌগ, এর যেটা তারকা চিহ্নতে অর্থাৎ স্টার মার্ক দেওয়া কার্বনটা, এর হাইব্রিডাইজেশন কত হবে আমাকে কমেন্টে বলবে। 1 নম্বরটা হাইব্রিডাইজেশন কত হবে। আর 2 নম্বর যে অণুটা দিয়েছি এটা দরকার হলে একটু পজ করে অ্যান্সারগুলো করে নাও, বা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তারপরে প্র্যাকটিস করে পরে অ্যান্সারগুলো খাতায় করে পরে আমাকে কমেন্ট করে বলবে। আচ্ছা, আর সেকেন্ড যে অণুটা দিয়েছি এর বলতে হবে যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের সংখ্যা কতগুলো আছে। ঠিক আছে, তাহলে এই দুটোর অ্যান্সার কমেন্টে আমাকে দেবে। আর বেঞ্জিন রিং আঁকাটা সেটা তো বাড়িতে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্গানিকের কিন্তু মাঝে মধ্যে এরকম হোম টাস্ক দেওয়া হবে, এবং হোম টাস্কগুলো তোমাদেরকে একটু করতে হবে, কারণ অর্গানিক প্র্যাকটিস না করলে কিন্তু ঠিকঠাক হবে না। আর এগুলো খুব মজার জিনিস, দেখো মজা লাগলো না আজকের ক্লাসটাতে, খুব মজাদার জিনিস, যদি করতে পারো আরও বেশি মজা লাগবে। এবং সবথেকে বেশি মজা লাগবে কোথায় জানো তো, তোমরা যারা আমার চ্যানেলে জুড়ে আছো, মানে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বা প্রতিটা ভিডিও দেখো, তোমরা অর্গানিকটা যে পরিমাণ শিখে নিতে পারবে, যতটা ভালো শিখে নিতে পারবে, দেখবে অন্যদের থেকে অনেকটা এগিয়ে গেছো, সেটা তোমাদের হয়তো আর একটু বেশি মজার লাগবে। তো যাই হোক, যদি কেউ না পারে বন্ধু বান্ধব তাদেরকে হয় আমার চ্যানেলটা বলে দেবে ব্যাপারটা, অথবা তোমরা একটু শিখিয়ে দিতে পারো। তো যাই হোক, অর্গানিক খুব ইজি লাগবে, খুব মজাদারও লাগবে, একটু প্র্যাকটিস করবে। আর এই হোম টাস্ক যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই কিন্তু করবে, এগুলো না করলে কিন্তু আলটিমেট 100% প্রফিটটা পাবে না। তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলবে, মজাদার লেগেছে কি না। আশা করি খুবই মজাদার লাগবে তোমাদের। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।